দর্শক, গ্যাস সংকটে নানান বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার পিটিইআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। জনাব মাজেদুল হক, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। চলমান যে গ্যাস সংকট চলছে তার মধ্যে গতকাল যে বিষয়টি যুক্ত হলো যে মার্কিন কোম্পানির পর্যাপ্ত মজুদ না থাকায় যে বন্ধ হয়ে গেল গ্যাস সরবরাহ, এই বিষয়টির কারণে এই চলমান সংকটে আরো সংকট তীব্র হওয়ার কি চ্যালেঞ্জ দেখছেন? হ্যাঁ, আমরা তো বহুমুখী চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সামনের দিনে গ্যাস সংকটের কারণে। তার কারণ হচ্ছে যে মুহূর্তে বাংলাদেশ অভ্যন্তরীণ বিনিয়োগ ছিল না, স্থবির ছিল, এবং আমরা যেটা এখন চেষ্টা করছি যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য, এবং এটা করে পার্লামেন্টে একটা আইনও পাশ হয়েছে, তাই না, অনেস্ট অফ সার্ভিসকে ইনশিওর করার জন্য। তাহলে সেই মুহূর্তে যদি গ্যাস সংকট দেখা দেয়, তাহলে তো যেটা দেখা যাচ্ছে যে এখন বহুমুখী সমস্যা, আমি যদি একটা একটা করে বলি, সেটা হচ্ছে যে শিল্প উৎপাদন। তাহলে শিল্প উৎপাদন যদি থেমে যায়, তাহলে যে আমার যে অর্ডারগুলো নেওয়া আছে সেই অর্ডারগুলো আমি টাইমলি কিন্তু আমি ডেলিভারি দিতে পারছি না। তাহলে এখন যেটা আমাদেরকে বারবার সমালোচনার ভিতরে পড়তে হয় যে অর্ডার যদি টাইমলি যদি এক্সিকিউশন না করা হয়, তাহলে তো আমাদের তো লিড টাইম আছেই, বন্দরতে লিড টাইম আমাদের বেশি আছেই। তাহলে তো এই বায়ারগুলো কিন্তু পরবর্তীতে ভিয়েতনাম এবং কম্বোডিয়াতে চলে যাবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে শিল্প উৎপাদন ব্যাহত হলে তো কর্মসংস্থানের সাথে এটা জড়িত রয়েছে। অনেক শিল্প উৎপাদন অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। তাহলে শত শত কারখানা কিন্তু বন্ধ হওয়ার মতন একটা আশঙ্কা দেখা দিচ্ছে। তাহলে আপনার বেকার মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনার দারিদ্র্যের হার বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি যেটা হয়েছে যে আপনার যে বিদ্যুৎ উৎপাদন, সেই বিদ্যুৎ উৎপাদনটা আপনি এখন আপনার শিল্প উৎপাদন করার জন্য আপনার অফিসগুলোতে এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই যদি আপনার না থাকে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ যদি না থাকে, তাহলে আপনার তো উৎপাদন ব্যাহত হবে, আপনার অর্থনীতিতে অনেক ধরনের প্রভাব পড়বে। তাহলে এই সমস্যার নিরসনটা কোথায়? প্রভাবটার কথা যদি বলি, কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী প্রতিবেদনে দেখছিলাম যে দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট চাহিদা যেটি রয়েছে, তার বিপরীতে সরবরাহ নেমে গেছে 2100 মিলিয়ন ঘনফুটের ঘরে। এই যে ব্যাপক প্রায় অর্ধেকের মতো কমে যাওয়া চাহিদার বিপরীতে, এটার জন্য সংকট আরো তীব্র হচ্ছে না? অবশ্যই। এটা তো আমাদের তো এমনিতে 1200-1300 মিলিয়ন ঘনফুট সবসময় আমাদের একটা গ্যাপ ছিল গ্যাসের। সেখান থেকে যদি আবার আমাদের প্রায় কাছাকাছি 2000 মিলিয়ন ঘনফুট যদি এখন আমরা না পাই, তাহলে তো যেটা দেখা যাচ্ছে যে আমরা যে সার কারখানা রয়েছে, আমি যে বিদ্যুৎ উৎপাদন করছি, আমি যে শিল্প উৎপাদন করছি, তাহলে এই বিষয়গুলোকে আমাদেরকে অর্থনীতিতে অনেক বড় ধরনের একটা চাপ সৃষ্টি করবে। আপনার বেকারত্ব থেকে শুরু করে, উৎপাদন থেকে শুরু করে, আপনার আয় থেকে শুরু করে নানামুখী একটা চাপে পড়বে অর্থনীতি। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমরা এ থেকে উত্তরণের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা তাপবিদ্যুৎ, যেটা নির্ভর করে যে কয়লা ভিত্তিক, সেই কয়লা উৎপাদন করার জন্য, কয়লা উত্তোলন করার জন্য আমাদেরকে এখন চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে যে দেখেন যে গ্যাস আপনি রাতারাতি হঠাৎ করে আপনি কূপ থেকে নিয়ে আসতে পারবেন না, কয়লাও আপনি উত্তোলন করতে পারবেন না। তারপর একটা কথা আছে যে আমাদের প্রস্তুতিটা কোথায়, আমাদের যে নীতিগতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ আমাদের এখন করতে হবে, যে নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য আমার দরপত্র আহ্বান করতে হবে। বিদেশি যে স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আপনাকে ইনভাইট করে তাদের হাতে আপনার যে আপনার সমুদ্রের ভিতরে যে গ্যাস রয়েছে সেগুলোকে উত্তোলন করার ব্যবস্থা করতে হবে। আরেকটা বিষয় হলো যে দেখেন যে গ্যাস উত্তোলনের দিক থেকে আমাদের কখনো মনোযোগ ছিল না, কারণ মায়ানমার এবং ভারতের কাছ থেকে যখন আমরা সমুদ্র সীমা বিজয় লাভ করলাম, মায়ানমার এবং ভারত কিন্তু সেখানে গ্যাস উত্তোলন করছে তাদের সীমানার ভিতরে। বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের সিসমিক সার্ভেও এখনো করে নাই। দ্বিতীয় নম্বর কথা হলো যে মায়ানমার গ্যাস উত্তোলন করে চীনে রপ্তানি করেছে, সেটা রপ্তানি আয় বাড়িয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত দরপত্র আহ্বান থেকে শুরু করে এই পর্যায়ে রয়েছে, নীতি নির্ধারণী পর্যায়ে শুরু করে। সুতরাং আমাদের আমদানি নির্ভরতা কমানো গেলেই আমাদের বিষয়টা হলো 16-17 সালের দিকে, 18 সালের দিকে তো আমরা আমদানি নির্ভর নীতি আমরা করেছি, তাই না? আমরা এলএনজি আমদানি করব, কিন্তু এলএনজি আমদানি করছি আমরা, কিন্তু দেখেন আমাদের তো নিজস্ব সক্ষমতা রয়েছে, আমাদের তো খনিজে গ্যাস আছেই, সেই গ্যাস কেন আমরা উত্তোলন করছি না? তাহলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমরা সেভ করতে পারি, তাই না? আমরা যেহেতু এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলাদেশ, সুতরাং এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তো সামনে যদি আমি ঋণ পরিশোধে ব্যয় করতে পারবো। তাহলে এই যে এলএনজি আমদানি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই আমদানি নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিশ্বের অনেক রাষ্ট্র কিন্তু আমদানি নীতি থেকে বের হয়ে এসে নিজস্ব সক্ষমতা তৈরি করেছে। এবং ভিয়েতনাম কি করে জানেন? ভিয়েতনাম কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুতের ব্যবস্থা করে থাকে।
বাংলাদেশ এখনো আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগকারীদের জন্য করতে পারে না, তাহলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদেশি কিভাবে বিনিয়োগ করবে? আকৃষ্ট তাহলে তো হতে হ্যাঁ, এই তাহলে তো বিষয়গুলো যে তো সময় প্রাথমিক বাংলাদেশ বিষয়। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি আসতেছে, ইউকে থেকে প্রতিনিধি আসতেছে, বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করছে, সেই মুহূর্তে যদি তারা এই এই মানে গ্যাস সংকটটা দেখে, বিদ্যুৎ সংকটটা দেখে, তাহলে তো তারা আবার চলে যাবে। সুতরাং সরকারের এখন উচিত হবে খুব দ্রুত কিছু কিছু রাষ্ট্র থেকে, এখন কাতার থেকে তো আমাদের একটা চুক্তি রয়েছে, এলএনজি আমদানি চুক্তি তো কয়েক বছরের জন্য রয়েছে, আমরা মালয়েশিয়া থেকে নিতে পারি, আমরা ভারত থেকেও নিতে পারি, ঠিক আছে। তাহলে কিছু রাষ্ট্র থেকে, যে রাষ্ট্র থেকে আমরা খুব দ্রুত এটা আমদানি করতে পারবো, লিড টাইম আমাদের কম থাকবে, সেই রাষ্ট্রগুলো থেকে আমাদের এলএনজি আমদানি করে এটাকে এখন সাপোর্ট দিতে হবে। আর নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য এটাকে দরপত্র আহ্বান করে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোকে আপনাকে ইনভাইট করে তাদের সাথে নেগোসিয়েশন করে গ্যাস কূপ খনন করা বলেন, গ্যাস উত্তোলন করা বলেন, এবং যেগুলোকে সমস্যা জর্জরিত রয়েছে, যে কূপগুলো যেগুলো টেকনিক্যাল সমস্যা রয়েছে, সেই টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করে দ্রুত গ্যাস উত্তোলন করা সম্ভব। সরকার বলছেন যে তারা চেষ্টা চালাচ্ছেন। আরেকটি বিষয় যদি বলি, সরকার বিদেশি বিনিয়োগের কথাও আমরা বললাম, যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে 2 বছর লাগতে পারে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে। এই বিষয়টিকে, এই সময়টিকে কতটুকু যৌক্তিক আপনি মনে করছেন? দেখেন, এখন সরকার বলছে 2 বছর সময় লাগবে, তবে আমাদের প্রাক্কলন হচ্ছে 2 বছরের বেশি সময় লাগবে। তার কারণ হচ্ছে, এখন যদি 2 বছর আমরা সময় নিয়ে হাতে, তাহলে আমার যে শিল্প উৎপাদনগুলো, আমার যে অর্ডারগুলো, সেই অর্ডারগুলো কোথায় যাবে? তাহলে ভিয়েতনামে যাবে, তাহলে কম্বোডিয়ায় যাবে, তাহলে আমি তো আসলে মানে কম্পিটিটিভ মার্কেট থেকে আমি ছিটকে গেলাম। আমি যে ইনিশিয়েটিভ আমি হাতে নিচ্ছি, মানে আপনার সরকার যে কান্ট্রি প্রোগ্রাম কর্মসূচি চালু করেছে, আপনার ইনভেস্ট বাংলাদেশ আইন চালু করেছে, তাহলে এই যে আমরা পলিসিগুলো হাতে নিচ্ছি, সেই পলিসিগুলো হাতে নেওয়ার মূল কারণ তো আমরা অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করার জন্য, কর্মসংস্থান বাড়ানোর জন্য, দারিদ্র দূর করার জন্য। তাহলে যদি আমরা যদি আবার 2 থেকে 3 বছর সময় লাগে, তাহলে আমি কম্পিটিটিভ মার্কেট থেকে যদি আমি ইন্টারন্যাশনাল বাণিজ্য থেকে যদি পিছিয়ে যাই, তাহলে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এবং একবার যদি মার্কেট আপনি হারায় যায়, সেই মার্কেট ফিরে পেতে আপনার 10 বছর 15 বছর সময় লাগে। সুতরাং এক সময় আপনার স্যামসাং এসেছিল, এখন তারা ভিয়েতনামে খুব ভালো ব্যবসা করছে, সেই স্যামসাং তো আমরা আর নিয়ে আসতে পারিনি 10 বছর 20 বছর, এখনো পর্যন্ত আমরা তাদেরকে আকর্ষণ করতে পারিনি। সুতরাং আমাদের যদি একবার অপরচুনিটি যদি আমরা হারিয়ে ফেলে, এই যে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটের কারণে, এই অপরচুনিটি ধরতে গেলে আমাদের আবার 10 বছর সময়। অপরচুনিটি আমরা এখনই হারানো শুরু করেছি আমরা, হ্যাঁ, এখনই তো আমরা, কারণ আমার যে প্রধান যে এলিমেন্ট, সেই বিনিয়োগে যে প্রধান, আমি যে প্রথম যেটা দেখবো সেটা তো আমার গ্যাস এবং বিদ্যুৎ। সেই গ্যাস বিদ্যুৎ থেকে তো আমরা আসলে অনেক গ্যাস বিদ্যুতের সংকট চলছে, এবং বাসাবাড়িতে এখনো সংকট চলছে। আমার উৎপাদনশীলতা কমছে, মানুষ টাইমলি অফিসে যেতে পারছে না, মানুষ টাইমলি আপনাকে আপনার সে যেখানে কাজ করে সেখানে যেতে পারছে না, তাহলে উৎপাদনশীলতা কমে যাচ্ছে। আপনার অ্যাগ্রিগেট কিন্তু আপনার সাপ্লাই বলেন আর অ্যাগ্রিগেট প্রোডাক্টিভিটি বলেন, আপনি কিন্তু কমে যাচ্ছে এই দুইটার কারণে। সেক্ষেত্রে যদি আমরা বলি, নতুন সরকার কেবল 6 মাস বয়স সরকারের, তার মধ্যে সরকারি এমন সংকটে পড়েছে, বৈশ্বিক সংকট চলছে, তার মধ্যে সরকারের মোটা দাগে এখন প্রাথমিকভাবে আসলে এই সংকট থেকে উত্তরণের জন্য কোন বিষয়ে জোর দেওয়া উচিত? আপনার কি সব পরামর্শ? থেকে বড় বিষয় সরকারকে জোর দিতে হবে হচ্ছে যে আপনার কয়লা উৎপাদনে সরকারকে ফোকাস করতে হবে। গ্যাস কূপ খনন করার জন্য তো প্রচেষ্টা চালাচ্ছে সরকার সেটা, এবং এর পাশাপাশি ইনস্ট্যান্ট যে সমস্যার সমাধান করার জন্য আপনার কাতারের সাথে আমাদের চুক্তি আছে, ঠিক আছে, কিন্তু মালয়েশিয়া থেকে যদি আমরা নিতে পারি, যদি ভারত থেকে যদি নিতে পারি, তাহলে আমাদেরকে, এবং হাইড্রো পাওয়ার, এবং নেপাল এবং ভুটান যখন হাইড্রো পাওয়ার সেলফ সাফিসিয়েন্ট তারা, তাই না, সেখান থেকে কিন্তু নেপাল ভুটান থেকে কিন্তু আমরা বিদ্যুৎ নিয়ে আসতে পারি। এটা ভারতের সাথে নেগোসিয়েশন করে, মানে ট্রাইপাট্রিয়েট 3টা দেশের সাথে নেগোসিয়েশন করে কিন্তু নেপাল ভুটান থেকে আপনি বিদ্যুৎ নিয়ে আসতে পারেন। সুতরাং আমাদেরকে ইনস্ট্যান্ট এখন যেটা করতে হবে, নেপাল ভুটানের সাথে আমাদের খুব দ্রুত নেগোসিয়েশন করতে হবে, এক। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে আমাদের সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে পার্শ্ববর্তী কিছু দেশ থেকে আপনি এলএনজি নিতে পারেন, আপনি বিদ্যুৎ নিতে পারেন, তাই না? সুতরাং এবং ভারতের সাথে আদানির সাথে যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা আসলে নিরসন করতে কতটুকু সরকার এগিয়েছে সেটা আমাদের কাছে এখন অজানা রয়েছে। তবে যে চুক্তিগুলো রয়েছে, সেই চুক্তি অনুযায়ী আমরা আদানির কাছ থেকে, মানে চুক্তি তো হঠাৎ করে আপনি এটা একবার করতে পারবেন না, শেষ করতে পারবেন না, তাই না? এটা একটা সময়সীমা রয়েছে, আইনগত বিষয় রয়েছে। তাহলে আমাদের লস হচ্ছে, সেটা ঠিক আছে, চুক্তিতে আমরা অনেক ভুক্তভোগী হয়েছি, কিন্তু তারপরেও এখন বর্তমান সমস্যা নিরসন করার জন্য যে চুক্তিগুলো রয়েছে, সেই চুক্তির আন্ডারে আমরা যেন বিদ্যুৎগুলো আমরা নিতে পারি, সেই ব্যবস্থাগুলো সরকারকে নেগোসিয়েশন করতে হবে, অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না। এই মুহূর্তে সরকার 2 বছরের সময়ের কথা যখন বলছেন, তখন বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হচ্ছে। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা যেন আস্থা সরকারের উপর ধরে রাখতে পারে, সেজন্য আসলে
কি করা যেতে পারে? বিনিয়োগকারীদের আস্থা ধরে এখন সরকারকে বিষয়টা হলো যে বিনিয়োগকারীদেরকে আপনি অন্যভাবে বোঝানোর কোনো কারণ তার তো আছে, তার ডেস্টিনেশন তো রয়েছে, অল্টারনেটিভ ডেস্টিনেশন কিন্তু বিনিয়োগকারীর আছে খুব, যারা ব্র্যান্ডেড বিনিয়োগকারী পৃথিবীতে, তারা হয়তো তারা চীনে চলে যাবে, হয়তো তারা ভিয়েতনামে চলে যাবে, তারা কম্বোডিয়াতে চলে যাবে, তারা লাওসে চলে যাবে, ইন্দোনেশিয়াতে চলে যাবে। সুতরাং আপনার বিনিয়োগকারীকে আপনি ধরে, কারণ তার তো বিজনেস, তার বিজনেস ইনফ্লো তো থাকতে হবে পৃথিবীতে, তাই না? সুতরাং তাকে আনার জন্য যেটা করতে হবে যে স্পেশালভাবে যদি তাকে সাপোর্ট দেওয়া যায়, এবং এটার জন্য আসলে বিষয়টা হলো যে আপনাকে নেপাল ভুটানের সাথে আমাদের খুব দ্রুত একটা নেগোসিয়েশন করে সেখান থেকে বিদ্যুৎ আমদানির একটা ব্যবস্থা করতে হবে। এটা বিগত সরকারও এক সময় আলোচনা চালাচ্ছিল। আরেকটা বিষয় হলো যে আমি যে কথাটা বললাম যে এলএনজি যে টার্মিনাল করা হয়েছে, সেই এলএনজি টার্মিনালটাকে টেকনোলজিক্যাল যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য যে ইঞ্জিনিয়ারিং দরকার সেটার জন্য ইনস্ট্যান্ট সবসময় থাকে, এবং ব্যাকআপ কি থাকতে পারে। আমাকে সামনের দিনে যেটা করতে হবে, আমাকে ব্যাকআপ রাখতে হবে, কারণ ব্যাকআপ যদি আমি না রাখতে পারি তাহলে বিনিয়োগকারীদের এখানে বিষয় আছে, বিজনেসম্যানদের বিষয় আছে, ব্যাকআপটা আমাকে সবসময় রাখতে হবে। আমরা ব্যাকআপটা রাখি না, আমরা সাবস্টিটিউটটা কখনো চিন্তা করি না। সরকারকে ব্যাকআপ রাখার উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে সবসময়। একদমই শেষের দিকে চলে এসেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা আলোচনা করছিলাম গ্যাস সংকটের নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে বিষয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন পিটিইআরসি চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক।